Hello students, welcome to Rise Eyes YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today is in our deep analysis. We are going to discuss One Nation, One Election. আমরা সকলেই জানি যে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আজকে এডিটোরিয়ালে এসছে দ্য হিন্দু নিউজ পেপারে, এবং তার সাথে কিন্তু ইউপিসি 2024-এ এই টপিকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসে গেছে। Examine the need for electoral reforms as suggested by various committees with particular reference to One Nation, One Election principle. তো এই টপিকটা যেহেতু পিওকিউতে এসছে এবং এটা খুবই এখন একটা হট টপিক, তো এই টপিকটা নিয়ে কিন্তু আমরা মেইনসের দিক থেকে পুরো ডিসকাশনটা করব। দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানেটা কি? ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে যখন কোনো দেশে বিভিন্ন টাইপের শাসন ব্যবস্থা, যেমন সেন্টার, যেমন স্টেট, দেন লোকাল বডিজ, এই তিনটের ইলেকশন যখন সাইমালটেনিয়াসলি হয়, একসাথে হয়, তখন তাকে বলা হয় কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো আমাদের দেশের ক্ষেত্রে এখন কথা চলছে যে সেন্ট্রাল ইলেকশন, যেটাকে বলি আমরা লোকসভার ইলেকশন, যেটা 2024-এ হয়ে গেছে, অ্যান্ড স্টেট অ্যাসেম্বলির ইলেকশন, যেটা আমাদের 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন হতে চলেছে। এই লোকসভার বিধানসভার ইলেকশনটা একসাথে করা হয়। এর ফলে কিছু পজিটিভ আউটকামস আছে, এর ফলে কিছু নেগেটিভ আউটকামস আছে। তো আমরা এই দুটো দিকই ডিসকাশন করব এবং একটা কনক্লুশনে পৌঁছাবো, ওয়ে ফরওয়ার্ড দেব, এবং তার সাথে যেটা খুবই হাই পাওয়ার্ড একটা কমিটি যে গঠিত হয়েছে এই টপিকটার ওপরে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে, যেটা হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের যে কমিটি, সেটা নিয়েও কিন্তু আমরা ডিসকাশন করব। তো আমরা ফার্স্টে বুঝতে পারলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানেটা কি। এখানে একটা ইন্ট্রোডাকশন রয়েছে। এবার দেখে নিই যে এর আগে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমাদের দেশে হচ্ছিল? হ্যাঁ, হতো। স্বাধীনতার পরে ৪ টে ইলেকশন কিন্তু এইভাবেই হয়েছে। দেখে নিই কোনটা। এরকম 51, 52, দেন 5 ইয়ার্স পরে 57, দেন 62 অ্যান্ড 67। এই ৪ টে বছর ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছে। এরপরে কেন ডিসকন্টিনিউ হলো? এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো এর নেগেটিভ আউটকামটা, যে এটাকে কোন দিকে এর চ্যালেঞ্জেস রয়েছে, কনসার্নস রয়েছে বুঝতে পারবো। 67 পর্যন্ত সেন্টারেও কংগ্রেস ছিল, প্রতিটা স্টেট গভর্নমেন্টেরও সেগুলোতেও কিন্তু কংগ্রেসই ছিল। এর ফলে কি হচ্ছিল? একটা কংগ্রেসি শাসন ব্যবস্থা টাইপস ছিল, ওয়ান পার্টি ডোমিনেন্স। তারপর 67 এর পরে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, যেমন পাঞ্জাব, কেরল, এই তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গলেরও, সেখানে কি হলো? স্টেট পার্টি কিন্তু তৈরি হলো, বিশেষ করে কমিউনিস্ট পার্টি কেরালাতে। তো এরকম রিজিওনাল পার্টিসগুলো কিন্তু তারা সরকার গঠন করলো। 67 যখন হলো, এরপর 67-এ ইলেকশনে যখন কংগ্রেস ফের ক্ষমতায় আসে, তারা কি করলো? একসাথে অনেকগুলো স্টেট গভর্নমেন্টের যে রিজিওনাল পার্টি দ্বারা তৈরি স্টেট গভর্নমেন্টগুলোকে তারা প্রেসিডেন্ট রুল জারি করে ফেলে দিল। তখন থেকে শুরু হলো একটা ব্রেকআপ, এবং তারপরে যে একটা ব্রেক তৈরি হলো, সেখান থেকে বিভিন্ন সময় প্রেসিডেন্ট রুলটের জন্য বা বিভিন্ন রকম সরকার পড়ে যাওয়ার পরে নতুন করে ইলেকশন তৈরি হলো বিভিন্ন স্টেটে, এবং সে ওয়ান নেশন আর ওয়ান ইলেকশন কনসেপ্টটা তখন বাদ পড়ে গেল। তখন আর আলাদা, আলাদা হতে থাকলো। যেমন কিছু স্টেট, যেমন ওড়িশার এখনো কিন্তু লোকসভার সাথে কিন্তু রাজ্য বিধানসভার ইলেকশন হয়। কিন্তু আমাদের স্টেট, বিভিন্ন রকম স্টেটের কিন্তু তখন আলাদা, আলাদা টাইমিং তৈরি হলো। তো এটা আমরা দেখে নিলাম যে হিস্টোরিক্যালি কি ব্যাপারটা ছিল, এবং তারপরে কোয়েশ্চেনে কিন্তু রয়েছে, পিওয়াইকিউতে রয়েছে, দেখো যে বিভিন্ন কমিটির সাজেশনস, ভেরিয়াস কমিটিস। তো এই ভেরিয়াস কমিটিস কিন্তু সাজেশন দিয়েছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া উচিত। কোন দেখো, ল কমিশনস বলেছে, 170th রিপোর্টে বলেছে, ইলেকশন কমিশন বলেছে, এবং নীতি আয়োগও তার রিপোর্টে পাবলিশ করেছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আমাদের জিডিপিও বাড়বে, আমাদের কার্য পদ্ধতি আরও বেশি স্মুথ হবে এবং প্রসেস ফাস্টার হবে। দেন এর সিগনিফিকেন্স দেখে নিই, পজিটিভ কী আউটকাম রয়েছে। দেখো, ফার্স্ট পজিটিভ আউটকাম হচ্ছে এনহান্সিং গভর্নেন্স। কিভাবে? আমরা জানি ইলেকশন হলে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়, মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি। এই সময়তে কিন্তু শুধু রিকোয়ার্ড কাজ ছাড়া কিন্তু নতুন কোনো কাজ করা যায় না, ডেভেলপমেন্ট কাজগুলো কিন্তু আটকে যায়, ফার্স্ট। সেকেন্ড কি হয়? সেকেন্ড হচ্ছে যে আমরা জানি ইলেকশন ডিউটির জন্য কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়াররা ওখানে এঙ্গেজ হয়ে যায়। তার ফলে কি হয় কি, ডে টু ডে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, সেটা কিন্তু বিঘ্ন ঘটে। তো এগুলো কিন্তু মেজর চ্যালেঞ্জেস। আর কি আছে? দেখো, ফোকাস অন ডেলিভারি। ফোকাস অন ডেলিভারি বলতে, ইলেকশনের সময় আমরা জানি যে ফ্রিবিস বিভিন্ন, যেমন গ্যাসের দাম কমে যায়। তারপরে বেকার ভাতা স্টার্ট হয়।
তো এর ফলে কি যে সার্ভিস ডেলিভারির দিকে কম হয়ে যেগুলো ফ্রিবিজ বা যেটাকে আমরা বলি অ্যাপিজমেন্ট, ভোটার অ্যাপিজমেন্ট পলিসিগুলো কিন্তু চলে আসে। তো সেখান থেকে যদি আমরা এভয়েড করতে চাই তার জন্য খুবই জরুরি ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো একটা করে পয়েন্ট দেখে নিই। দেখো, এন্ডিং পলিসি প্যারালাইসিস, সেকেন্ড ফোকাস অন ডেলিভারি কি পাবলিক সার্ভিসেস, দেন ইকোনমিক অ্যান্ড ফিসকাল সিগনিফিকেন্স। আমরা জানি যে বারবার ইলেকশন করানোতে কি করতে হয়, ট্রুপস মুভমেন্ট, যেমন কি সিএপিএফ আমরা জানি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স দিয়েই কিন্তু আমাদের ইলেকশনস হয়। তো তাদের যে মুভমেন্ট তাতে প্রচুর এক্সপেন্ডিচার কিন্তু গভর্নমেন্টের খরচ হয়। তার সাথে কি হয় কি, স্কুল তারা অকুপাইড করে রাখে, স্কুল অকুপেশন করে রাখলে সেই স্কুলের কিন্তু সেই সময় কিন্তু একাডেমিকে অনেক হলিডেজ থাকে এবং তাতে এডুকেশনে কিন্তু প্রভাব পড়ে। দেন আর কি হয়, এইগুলো আমরা ডিসকাস করে নিলাম, খরচা। দেন দেখো, অপটিমাইজ রিসোর্স ডিপ্লয়মেন্ট। যদি একসাথে যদি ইলেকশন হয় তাহলে সুবিধা কি হবে, একবার একটা স্কুলকে অকুপাই করা হলো, দেন ওইখানটায় আমাদের ট্রুপস থাকে, দেন ইলেকশন হয়। সাইমালটেনিয়াসলি যদি হয়ে যায় তাহলে বছরে ৫ বছরে একবারই কিন্তু সেটা বুক থাকবে, বাকি কিন্তু টাইম ওপেনলি এডুকেশন পারপাস আর এভরিথিং কিন্তু কন্টিনিউ হতে পারে। নেক্সট দেখো, ইম্প্যাক্ট অন ডেমোক্রেটিক ফেব্রিক। কি যেটা আমি অলরেডি বললাম, পপুলিজম, করাপশন, ভোটার টার্নআউট বাড়বে। ভোটার টার্নআউট কেন বাড়বে? আমরা জানি অনেকে মাইগ্রেন্ট লেবার বা অনেকে ব্যাঙ্গালোরে থাকে, অনেকে বিদেশে থাকে। তারা যদি জানে যে এই ডেটটাতে এই সময়তে ইলেকশন হয়, যেমন কিন্তু রাশিয়াতে ফলো হয়। ওখানে একটা নির্দিষ্ট ডে থাকে যেখানটায় ভোট হয়। তো তার ফলে কি আগের থেকে মানুষ প্রিপেয়ার্ড থাকবে এবং সবাই ওই সময়তে বাড়ি এসে ভোট দিয়ে দেবে। এবং যদি ফ্র্যাগমেন্টেড ইলেকশন হয়, একটা আজকে দেন নেক্সট ইয়ারে আবার ইলেকশন, তো তাতে কি হয়, ভোটার টার্নআউট কমে যায়। তো যত বেশি ভোটার পার্টিসিপেশন করবে ডেমোক্রেসি তত সাকসেসফুল হবে। তো ভোটার টার্নআউট বাড়ান, এটাও কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে। দেন কারাপশন অ্যান্ড চেকিং পপুলিজম। আমরা জানি যে পপুলিস্ট যেই ফ্রিবিজ যে কালচারটা, এটা কিন্তু ভোটের আগে কিন্তু বেশি মাত্রা ধারণ করে। তো সেটা কিন্তু অনেকটাই চেক করা সম্ভব হবে। দেন করাপশনও সেম, যত বেশি ভোট তত বেশি পলিটিক্যাল ফান্ডে টাকা লাগবে এবং পপুলেশনে করাপশনের চার্জ কিন্তু যে চান্সটা সেটা বেড়ে যায়। দেন চ্যালেঞ্জেস অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কি চ্যালেঞ্জেস আছে? আমরা দেখি যে কনস্টিটিউশনাল লিগাল হার্ডেলস। কি আছে? দেখো, বিভিন্ন আর্টিকেল কিন্তু মেনশন করেছে। এই আর্টিকেলগুলো যে লোকসভার আর স্টেট অ্যাসেম্বলির ডিউরেশনের উপরে রয়েছে। যেমন যদি একসাথে ইলেকশন হলো, একসাথে সরকার গঠন করলো। 2 ইয়ার্স পরে ধরলাম কোনো একটা স্টেটের গভর্নমেন্ট পড়ে গেল, সে মেজরিটি হারালো। তখন কারো কাছে মেজরিটি নেই। সেই সময় তো ইলেকশন করাতে হবে এবং আমাদের কনস্টিটিউশনে ইলেকশন অনুযায়ী যদি একটা স্টেট গভর্নমেন্ট গঠিত হয়, সে 5 ইয়ার্স কিন্তু সরকার চালাতে পারবে। তো আবার যদি 5 ইয়ার্স সে টাইম নেয় তাহলে কিন্তু নেক্সট সাইমালটেনিয়াস ইলেকশনে কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে না। তো লিগ্যাল হার্ডেলসটা এখানটায় আসলো। এক্সাম্পলস যদি ২০২৬ এ ধরলাম, ২০২৬ এ সাইমালটেনিয়াস ইলেকশন হলো। ২ বছর পর কোনো স্টেট গভর্নমেন্ট পড়ে গেল 2028 এ। নেক্সট সাইমালটেনিয়াস ইলেকশন হবে 2031 এ। আর এই গভর্নমেন্ট যখন ২০২৮ এ আবার ভোট হয়ে নির্বাচিত হলো, তখন কিন্তু সে হবে 2033 এ সে এক্সপায়ার করবে। তাহলে তো ৩১ এর ইলেকশনটা মিস করে গেল। এই যে প্রবলেমটা, এটা কিন্তু লিগ্যাল হার্ডেলস। আরেকটা কি, মিড টার্ম কোলাপস। মিড টার্ম কোলাপস মানে কি? আমরা জানি যখন বারবার ইলেকশন হয় তখন কিন্তু অনেক অ্যাকাউন্টেবিলিটি থাকে। বিশেষ করে আমরা দেখি যে বিভিন্ন যখন গ্যাসের দাম, পেট্রোল, ডিজেলের দাম, অফ ভেরিয়াস রিজনে, রাস্তাঘাটের ক্ষেত্রে, এখন আমাদের ইলেকশনের টাইমে আমরা দেখব যে খুব পরিমাণে রাস্তাঘাট হচ্ছে। তো এই যে এটা হচ্ছে, এটাকে বলছে মিড টার্ম যে একটা চ্যালেঞ্জেস, মিড টার্ম কোলাপস করবে। যে তাদেরকে যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, যতবার ইলেকশন হবে পলিটিক্যাল লিডার্সরা, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা তত বেশি চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে। তো এই যদি ইলেকশন যদি ৫ বছরে একবার হয়, তাহলে কিন্তু এই যে চেক অ্যান্ড ব্যালেন্সটা কমে যাবে। দেন থ্রেট অফ ফেডারালিজম। কি ফেডারালিজম হবে? যদি সেন্টার আর স্টেটের ইলেকশন, ন্যাশনাল ইলেকশন আর স্টেটের ইলেকশন একসাথে হয়, তাহলে হবে কি, সেন্টারের ইস্যুটা কিন্তু খুবই বড় ভূমিকা পালন করবে। সেন্টারের কিন্তু মেইন ভোট হয়, তার ফরেন পলিসিটাকে কিন্তু বেশি কনসিডার করা হয়। সে আমাদের শত্রু দেশের সাথে কিভাবে লড়ছে, কতটা সে আমাদের দেশকে পাওয়ারফুল করলো, ইন্টারন্যাশনালে
ইন্টারন্যাশনাল ব্যবস্থাতে আমাদের ইমেজটা কতটা ইমপ্রুভ হলো, কতটা আমরা শক্তিশালী হলাম। তার বেসিসে যদি স্টেটের ইস্যুসগুলো ধামাচাপা পড়ে যায়, লোকাল ইস্যুস যেমন রোড, এডুকেশনস, জব, এই জিনিসগুলো আ যদি ওভারশ্যাডো হয়ে যায়, তাহলে কিন্তু তাহলে কিন্তু স্টেটের অটোনমির উপরে কিন্তু খুব আঘাত আসবে। তো এটার কিন্তু একটা সবথেকে মেজর চ্যালেঞ্জ। দেন মার্জিনালিজম রিজিওনাল পার্টি। রিজিওনাল পার্টিস গুলো অপোজিশন এই হিসাবে করছে যে, ন্যাশনাল ইস্যুস যদি প্রায়োরিটি পায়, তখন স্টেটের ইস্যুস গুলো কিন্তু অতটা দেখা হবে না। এর ফলে কি হবে কি, রিজিওনাল পার্টি যারা কিনা সেন্টারে আসে না বাট রিজিয়ন গুলোতে, যেমন ডিএমকে তামিলনাড়ুতে আছে, টিএমসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো এরকম যেগুলো রিজিওনাল সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে রয়েছে। তো এই পার্টিগুলো কি হবে কি, যখন ন্যাশনাল ইলেকশনের সাথে একসাথে হবে, তখন তাদের যে পজিশনটা তাহলে ডিগ্রেড হতে পারে। তখন ন্যাশনাল যে পার্টিগুলো আছে যেমন কংগ্রেস, বিজেপি, এরা বেশি অ্যাডভান্টেজ নিতে পারে। এই একটা কিন্তু প্রবলেম আছে। সেকেন্ড দেখছি যে ইভিএম, ভিভিপ্যাট শর্টেজ। আমরা জানি যে এখন কিভাবে ইলেকশন হয়? একসাথে একটা ইলেকশন হলো। দেন নে নেক্সট ইলেকশনে কি করলো? এই যে ইভিএম গুলো, ভিভিপ্যাট গুলো, সেগুলো ইউজ করা হয়। কিন্তু যদি একসাথে ইলেকশন হয় তখন কি হবে? তখন কিন্তু প্রচুর পরিমাণে এই ডবল ইভিএম লাগবে। এখন যা আছে তার ডবল কিন্তু লাগবে। তো এটা কিন্তু তখন খরচা অনেক স্পাইক করবে। খরচা বেড়ে যাবে। সিকিউরিটি ডিপ্লয়মেন্ট, একসাথে যদি সারা দেশে ইলেকশন হয়, তাহলে টোটাল সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সকে এই ইলেকশন ডিউটিতে কিন্তু এনগেজ থাকতে হবে। তার ফলে দেশের ভেতরে যে ইন্টারনাল সিকিউরিটি, সেটাতে কিন্তু প্রবলেম আসবে। দেন ইম্প্যাক্ট অফ ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি কি হচ্ছে? বলছে যে রিডিউসড ফিডব্যাক সিস্টেম। আমি যেটা বললাম, বারবার ইলেকশন হলে বছরে ৫ বছর যদি অ্যাটলিস্ট ২ টাইমসও ইলেকশন হয়, তার ফলে কি হয়, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কিন্তু যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা চলে যাবে। ইভেন ইউএসএও কিন্তু আমরা দেখেছি যে মিড টার্ম একটা ইলেকশন হয়। ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের পরে কয়েকদিন পরে মিড টার্ম ইলেকশন আছে। তো মিড টার্ম ইলেকশন কিন্তু এই চেক অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু মেইনটেইন করে রাখে। ভোটার কনফিউশন, ভোটার ডিফারেনশিয়েট করতে পারবে না কোনটা ফরেন পলিসি, কোনটা লোকাল ইস্যুস। আমরা আমরা জানি আমাদের দেশের পপুলেশনস আর মধ্যে অনেকটা কিন্তু এই অ্যাওয়ারনেসটা কিন্তু নেই। তো তার ফলে কি হবে? তারা যখন ভোট দিতে যাবে, তখন সেন্টারের ইলেকশনস আর স্টেটের ইলেকশনের মধ্যে যদি তারা ডিফারেনশিয়েট না করতে পারে, তাহলে কিন্তু যে আসল যে ভোটের রিফ্লেক্টটা, আসল যে পাবলিক সেন্টিমেন্টের রিফ্লেক্টটা হবে না। দেন পলিটিক্যাল রেজিস্ট্যান্স, আমরা জানি এটা চ্যালেঞ্জেস, কারণ কি, ল্যাক অফ কনসেনসাস। অনেক পার্টিরা এটাতে সাপোর্ট করছে না। তো ইউনিটারিয়ান বা প্রেসিডেন্সিয়াল স্টাইল গভর্নেন্স হয়ে যাবে যদি ওয়ান টাইম ইলেকশন হয়ে যায়, কারণ ন্যাশনালিস্ট ইস্যুস প্রায়োরিটি পাবে, সেন্টারের কাছে বেশি পাওয়ার থাকবে। রিকমেন্ডেশন অফ হাই লেভেল কোভিন কমিটি, যখন আমি আগেই বলেছিলাম যে কোভিন কমিটি নিয়ে আমরা কিন্তু এটা বলবো যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপরে কিন্তু একটা কমিটি গঠিত হয়েছিল। সেটা হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, তার চেয়ারম্যান। তারা কিছু অ্যাপ্রোচ করেছে, তারা কিছু রিকমেন্ডেশন করেছে। দেন তারা ফার্স্ট স্টেপ 1 এ বলছে যে, প্রথমে আমরা লোকসভা আর স্টেট অ্যাসেম্বলিকে একসাথে করি। তারপরে তার ১০০ দিনের মাথায় আমরা লোকাল বডিজ গুলোরও ইলেকশন করিয়ে দেব। অ্যান্ড তার সাথে একটা সিঙ্গেল ইলেক্টোরাল রোল রাখবো। তার ফলে কি হবে? আমরা জানি যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সময় স্টেট ইলেকশন কমিশন কিন্তু একটা ইলেক্টোরাল রোল তৈরি করে। তো এই যে আলাদা করে তৈরি, এটারও দরকার নেই। একটা ইলেক্টোরাল রোল তৈরি হবে এবং সেই ৩ টে ইলেকশন হবে এবং একটাই সিঙ্গেল আইডি কার্ড থাকবে, যেটা এপিক কার্ড, ভোটার কার্ড থাকবে। আনএক্সপায়ার্ড না। যদি কেউ যদি ২ বছর পরে সরকার পড়ে গেল, যেটা আমি এক্ষুনি এক্সাম্পলস দিলাম। তখন কি হবে? এই যে এখানে একটা এক্সাম্পলস দিয়েছিলাম। 2026 এ যদি সাইমultaneous ইলেকশন হয়, ২৮ এ যদি পড়ে যায়, তাহলে সে শুধু রিমেইনিং পিরিয়ড, তার মানে ৩১ পর্যন্ত সাইমালটেনিয়াস ইলেকশনের টাইম রয়েছে। ওই ৩ বছরের জন্যই কিন্তু সে সরকার গড়বে। এই প্রভিশন যেন থাকে। এটা হচ্ছে রামনাথ কোবিন্দের রিকমেন্ডেশনস। দেন গ্লোবালি কি প্র্যাকটিস আসছে একটু দেখে নিই। আচ্ছা, আজকে নিউজ পেপারে কিন্তু ইন্দোনেশিয়ার কথা বলা রয়েছে। ইন্দোনেশিয়াতে রিসেন্টলি ফার্স্ট টাইম এই সাইমালটেনিয়াস ইলেকশন হয়েছে। লোকাল স্টেট গভর্নমেন্ট, সেন্টার, স্টেট অ্যান্ড লোকাল। এতে প্রবলেম হয়েছে যে অ্যারাউন্ড 900 ডেথ হয়েছে। কাদের ডেথ হয়েছে? 900 যারা ইলেকটোরাল অফিসার ছিল। মানে আমাদের যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা কিনা ভোটের ডিউটিতে থাকে। তো ভোটের যারা ডিউটি দিয়েছে তার মধ্যে এতজনের কিন্তু ডেথ হয়েছে। ফর ভেরিয়াস রিজন, তারা খুব প্রেশার অ্যান্ড একসাথে কাজ, তো এইজন্য এটা হয়েছে। আর অনেকেই ইনজিওর্ড।
সাউথ আফ্রিকাতেও কিন্তু সাইমালটেনিয়াস ইলেকশন হয়। সুইডেনেও সেম হয়। জার্মানিতেও একসাথে ইলেকশন হয় এবং ওখানটায় বলা রয়েছে এই যে একসাথে ভোট হলে সরকার পড়ার ক্ষেত্রে ওদের প্রভিশনসটা হচ্ছে যতক্ষণ না নেক্সট গভর্নমেন্ট মেজরিটি আনছে ততক্ষণ ওই গভর্নমেন্টই থেকে যাবে। এটা হচ্ছে জার্মানিতে। কিন্তু ইন্দোনেশিয়া আমি বললাম। কিন্তু দেখে নিই ওয়ে ফরওয়ার্ডে আমরা কী ভাবে করতে পারি। দেখো ফেজড ইমপ্লিমেন্টেশন যেটা অলরেডি কোভিন কমিটি বলেছে ফার্স্টে লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি করা হোক অ্যান্ড দেন 100 ডেজ পরে মধ্যে লোকাল বডিজের ইলেকশন করে নেওয়া হোক। তারপর কনস্টিটিউশনাল লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে কী চেঞ্জেস করতে হবে? যখন মিনিমাম অ্যামেন্ডমেন্টস যেতে হবে, যেটা আনএক্সপায়ার্ড টার্মস এর ক্ষেত্রে যেটা বলা রয়েছে যে, যদি ২ বছর পর সরকার ভেঙে যায় বা ১.৫ বছর পর ভেঙে যায়, তার যে রিমেইনিং পিরিয়ডের জন্য কিন্তু সরকার গঠিত হবে। হ্যান্ডলিং হাং অ্যাসেম্বলি বলছে যে রিমাইন্ডার 5 ইয়ার সাইকেল 5 ইয়ার সাইকেল যেন পূরণ করতে হবে না। যতটুকুনি আর সাইমালটেনিয়াস ইলেকশনের মধ্যে জন্য থাকবে ততটুকুনি হবে। তারপর বলছে ভাস্কেলা কি? বলছে যে ইভিএম আর ভিভিপ্যাট এর সংখ্যা ডবল করতে। তাহলে কি হবে কি একসাথে আমরা ইলেকশনটা করতে পারবো। বলছে বিল্ডিং পলিটিক্যাল সোশ্যাল কনসিয়াসনেস এটা তো দরকারই। পলিটিক্যাল পার্টিস গুলো যেগুলো মেজর পলিটিক্যাল পার্টিস রয়েছে বিশেষ করে রিজিওনাল পার্টিস গুলো তাদের সাথে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ডিসকাশনের মাধ্যমে এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা উচিত। অ্যাট লিস্ট মিড টার্ম ইলেকশনের প্রভিশন রাখা উচিত। তার মানে একবার লোকসভা হয়ে গেল অ্যান্ড যেটো বিধানসভার ইলেকশনগুলো আছে মিডিলে ২ বছর বা ৩ বছর পর লোকসভা ২ বছর পরে সব একসাথে বিধানসভাগুলো হওয়া যেতে পারে। তাহলে কি হবে কি স্টেটেরও যে ইস্যুসগুলো সেগুলো টিকে থাকবে। আবার কি হবে কি যে ন্যাশনাল ইন্টারেস্ট আর স্টেট ইন্টারেস্টের যে ডিফারেন্সিয়েশনটা ওটাও কিন্তু পাবলিক ভালোভাবে করতে পারবে এবং খরচা যেটাকে বলা হয়েছে একসাথে যদি স্টেটের ইলেকশন হয়ে যায় সেটাতেও কিন্তু অনেকটা রাহাত হবে। দেন পাবলিককেও এই বিষয়তে অ্যাওয়ার করতে হবে। বিশেষ করে এই ন্যাশনাল ইস্যু আর স্টেট ইস্যুকে ডিফারেনশিয়েট করতে। দেন কনক্লুশন আমরা রেডি টু ফরম্যাট দিয়েছি দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি আমরা করতে পারি এর ফলে কি হবে কি খুব সুন্দর আছে অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্সিয়াল এফিসিয়েন্সি পাবো। এরপরে কিন্তু তখনই পাবো যদি আমরা কারেক্ট ব্যালেন্সিং করতে পারি ফেডারালিজম অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি। বোঝা গেল? তো এই টপিকটা কিন্তু আমাদের ইংলিশে প্লাস বেঙ্গলি দুটোর ভার্সানেই রয়েছে। এই যে তো কেউ যদি মনে করে যে বেঙ্গলিতে কনটেন্টটা পড়তে চায় ওয়ান নেশন ওয়ান ইলেকশনে দেখো টোটালটাই কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট সবই রয়েছে। এক দেশ এক নির্বাচনের গুরুত্ব যেটা সিগনিফিক্যান্স রয়েছে। তারপরে রয়েছে এক দেশ এক নির্বাচনের চ্যালেঞ্জ সমূহ হচ্ছে চ্যালেঞ্জেস যেগুলো রয়েছে। তো আমাদের কিন্তু টোটালটাই কিন্তু বেঙ্গলিতেও রয়েছে প্লাস ইংলিশে রয়েছে। যেই ভাষাতে এক্সাম দিতে চায় সে সেই ভাষাতে কিন্তু পড়তে পারে। এবার এই পুরো কনটেন্টটা পড়ার পরে কিন্তু এই PYQs টা অ্যাটেন্ড করবে। করার পরে আমাদের ওয়েবসাইটে এটা যদি আপলোড করে দেওয়া হয়, আমরা কিন্তু চেক করে দেবো, evaluate করে দেবো। তো আ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং প্রিলিমস এর প্রিপারেশন খুবই ভালো চলছে। সঙ্গে থাকো আরও ভালো ভিডিওসের জন্য এবং ডিপ অ্যানালাইসিস এর সাথে এডিটোরিয়াল অ্যানালাইসিস এবং প্রিলিমস বাইটস এর নোটস প্লাস ভিডিও অ্যানালাইসিস কিন্তু আমাদের রাইজ আইস ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। তো তোমরা সবাই কানেক্টেড থাকো। অল দ্য বেস্ট।